আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি বাড়ছে শিশুদের। দিনের দীর্ঘ সময় বিভিন্ন রিলস আর শর্টস দেখে সময় কাটে তাদের। এর ফাঁকেই সামনে চলে আসে নানান অশালীন কন্টেন্টও, যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আর অনলাইন দুনিয়ার অনাকাঙ্ক্ষিত এসব ছবি ভিডিও শিশুদের জন্য ঝুঁকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজমুল হুদার রিপোর্ট। মুঠোফোন বা ল্যাপটপের পর্দায় চোখের সামনে জ্বলে ওঠে রঙিন দুনিয়ার আলো। গভীর মনোযোগে শিশুদের রঙিন চোখও দেখে তা। দিন দিন বাড়ছে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আসক্তি। ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের সাজেস্ট করা রিলস আর শর্টসে বুঁদ হয়ে থাকছে তারা। পড়া শেষ হয়ে গেলে একটু মোবাইল অথবা ল্যাপটপ দেখি, ইউটিউব দেখি অথবা মাঝে মধ্যে গেম খেলি। আমি যখন ঘুমাই আমি একটু লুকিয়ে লুকিয়ে আমার কোনো লাইফ করি বা আমি কিছু একটা করি, মোবাইলে কার্টুন দেখি বা ইনস্টা, ফেসবুক বা এরকম চালাই। পড়ালেখা করতে ভালো লাগে না, এই জন্য খালি মোবাইল দেখি। দুষ্টামি করতে ভালো লাগে, পড়তে ভালো লাগে না। অ্যালগোরিদমের ফাঁক দিয়ে এসব যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় নানা আপত্তিকর কন্টেন্ট, যা চোখ এড়ায় না শিশুদের। এ নিয়ে অস্বস্তিতে পড়েন অভিভাবকরা। আপত্তিকর অনেক কিছুই চলে আসে, যেটা আসলে বাচ্চাদের চোখে পড়লে ওরা তো বুঝে না, যে পরে আমাদের প্রশ্ন করে আম্মু এটা কি। যেসব নোংরামি করে ক্রিয়েটররা, আগে এদের কঠোর শাস্তি হওয়া দরকার এবং এদের কঠিনভাবে কন্ট্রোল আরোপ করা দরকার এদের উপরে। শহরে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ না থাকায় মুঠোফোনেই বিনোদন খুঁজে বেড়ায় শিশুরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক নানা ভিডিওর বদলে হঠাৎই ভেসে ওঠা আপত্তিকর কন্টেন্ট প্রশ্ন তুলছে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই ওয়ে হচ্ছে, আপনি যদি কখনো এই ধরনের ইয়াতে ক্লিক করে থাকেন, পরবর্তীতে যখন দুই একটা অ্যাড আসবে আপনি কিন্তু ডান পাশে দেখবেন ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তখন আপনি বুঝাচ্ছেন যে আমি এটা চাচ্ছি না। ভার্চুয়াল অঙ্গনে সংবেদনশীল কন্টেন্টগুলো শিশুদের মনস্তত্ত্বের পাশাপাশি প্রভাব ফেলছে আচরণেও। অ্যাডাল্ট কন্টেন্ট থেকে শুরু করে উত্তেজনাকর কন্টেন্ট থেকে শুরু করে ভায়োলেন্ট কন্টেন্ট, এগুলো যখন তাদের মধ্যে চলে আসে তখন একটা শিশুর ভেতরে চিন্তা ও আচরণের পরিবর্তন হয়। চিন্তায় সে অনেকখানি আমরা বলবো অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, আচরণেও সে অনেকখানি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে এবং সেগুলো কিন্তু তার শিক্ষা জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং তার যে পড়ালেখা সব কিছুর উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। অনলাইন মাধ্যমের সঠিক ব্যবহার ও শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে শেষ সময় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তাদের। এদিকে ছাত্র অধিকার পরিষদের মনোনীত প্যানেল ডাকসু ফর চেঞ্জের ইশতেহার ঘোষণা, অন্যদিকে ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট। রাকিব হাসানের রিপোর্ট। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের মনে স্থান পাকাপোক্ত করতেই চেষ্টা চালাচ্ছেন তারা। ভোটাররাও সাদরে গ্রহণ করছেন তাদের। নারী শিক্ষার্থী হিসেবে আমার প্রধান চাওয়া সেটা হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থাটা যাতে ঠিক হয়। পড়াশোনার মান যেখানে ভালো হবে, যেখানে সবাই বন্ধুত্ব ভ্রাতৃত্বপূর্ণ বজায় রাখবে, এই জিনিসটা শুরু দেখতেছি। এদিকে প্রার্থীদের নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মত ছাত্রদলের ভিপি প্রার্থীর। বেলা 12:30টায় মোকাররম হলে নির্বাচনী প্রচার শেষে একথা বলেন তিনি। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। আমাদের নিরাপত্তা দেওয়াটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এখন। একই হলে প্রচার শেষে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থীর অভিযোগ, ভোট নিয়ে ষড়যন্ত্র চালানো হচ্ছে। সাইবার বুলিং নিয়ে সতর্ক থাকার আহ্বান তার। যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। নির্বাচনে কেউ কেউ বডি শেমিং করছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের। এখানে যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটার ক্যালিব্রেশনে সিস্টেম করা হতে পারে। আমরা শুনতে পাচ্ছি যে ব্যালট বক্সে ভরে রাখার অনেকের প্ল্যান পরিকল্পনা চলছে। এদিকে বেলা 3টায় মধুর ক্যান্টিনে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেলের 14 দফা ইশতেহার ঘোষণা করা হয়। আমাদের যে ভিশন সেটা হচ্ছে অন স্টুডেন্ট, অন সিট এবং অন টেবিল। সাইবার বুলিং এ জড়িত শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমাদের আচরণবিধিতে শাস্তিমূলক ব্যবস্থা আছে, 20,000 টাকা জরিমানা
ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিল। অন্যদিকে আপিল বিভাগের সিদ্ধান্ত ডাকসুর নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট। রাকিব হাসান, RTV, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনী প্রচারণার আর মাত্র 4 দিন বাকি। ৮-৮ বেঁধে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। প্রচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এই প্রচার চলবে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও থেমে নেই প্রার্থীদের প্রচারণায়। এবার নির্বাচনে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছেন নেপালি প্রার্থী মোহাম্মদ আবিদ হোসেন। তিনি সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে লড়ছেন। একমাত্র বিদেশি প্রার্থী হওয়ায় বেশ সাড়াও পাচ্ছেন ভোটারদের। বিভিন্ন কমন ফেলোশিপ প্রোগ্রাম থাকে, বাইরে ইউনিভার্সিটিগুলো দেখতে পারবেন। ওর ধরেন একটা এনজিও নন এনজিও এর সাথে কথাবার্তা বলে ওরকম একটা প্রোগ্রাম থাকুক, যাতে সবাই আন্ডার গ্রাজুয়েশন থাকাকালীন একটা ইন্টার্ন করে টাকা পয়সা অর্জন করতে পারে, একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে। মাঠের অবস্থা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হচ্ছে। মাঠ রিড করাও বেশ টাফ হচ্ছে, যে কে কতটুকু এগিয়ে যাচ্ছে না যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আশা করি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা আমার এই ইচ্ছেটুকুকে, তারা আমার এই স্বাধীনতার যে আমি প্র্যাকটিসটা জারি রাখতে চেয়েছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার ইস্তেহারে, এবং সেই মতোই আমি সমাধানের দিকে এগিয়ে যেতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিতর্কিত বক্তব্যের কারণে গেল রাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিভিন্ন ধরনের লাল রঙের দেয়াল রাঙিয়েছে। এ রং সাধারণ শিক্ষার্থীদের রক্তের প্রতীকী রূপ, যা ঝরেছে প্রশাসনের ব্যর্থতার কারণে, এমনটি জানাচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল মশাল মিছিল করেছে। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। বারবার নানা ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আশপাশের এলাকাবাসীরা। সম্প্রতি ছাত্রী হেনস্থার ঘটনায় জের ধরে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। এসব কিছুর পেছনে স্বার্থের নেশি মহলের উস্কানিকে দায়ী করছে স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়হীনতায় প্রায়ই ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত 30 আগস্ট শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের এক ছাত্রীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে বাসার দারোয়ানের বিরুদ্ধে। শিক্ষার্থীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে স্থানীয়দের। পরদিন সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র হয় যে স্থানীয়দের দা চাপাতির কোপে গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের বাসা ভাড়া, বাজার বা যাতায়াত সেবার মতো গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে স্থানীয়রা। অন্যদিকে শিক্ষার্থীদের সেবা প্রদানের বিনিময়ে লাভবান হন এলাকাবাসী। এসব কিছুর মাঝেও গত 5 বছরে দুই পক্ষের মধ্যে অন্তত 20টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার অনেকগুলো ছিল তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ঘটনাটা ঘটেছিল তৎক্ষণাৎ যদি ব্যবস্থা নিত, তৎক্ষণাৎ সেটা সমাধানের ব্যবস্থা করত, তাহলে আজকে এত বড় ধরনের একটা ঘটনা আমরা দেখতে পারতো না বা বিশ্ববাসী দেখতো না। স্থানীয়দের এক্ষেত্রে যে দায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায় এর চেয়ে বেশি। এই যে আপনার এই বারবার ঘটনাগুলো, তারা যদি অতীতে যে হামলাগুলো হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, তখন যদি আপনার স্থানীয় সন্ত্রাসীদেরকে যদি আইনে আওতায় আনতো, তাইলে এরা এত বড় ঘটনা জন্ম দেওয়ার দুঃসাহস দেখাতো না। এসব রক্তক্ষয়ী সংঘর্ষের পেছনে বোঝাপড়ার অভাব ও স্বার্থন্বেষী মহলের উস্কানিকে দায়ী করছেন স্থানীয়রা। কেউ কাউকে সাথ দেয় না, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাথ দেয় না এলাকাবাসীকে, এলাকাবাসী সাথ দেয় না বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের স্থানীয় জনগণ, স্থানীয় প্রতিনিধি নিয়ে ভালো একটা সিদ্ধান্তের মধ্যে আসতে হবে। শিক্ষকরা বলছেন, ক্যাম্পাসের বাইরে থাকলে সবসময় নিরাপত্তা দিতে পারে না প্রশাসন, সেই সুযোগ নেন স্থানীয়রা। এই সব ঝামেলা গোলযোগ যদি বন্ধ করতে চাই, তাহলে একটা স্বীকার করে নিতে হবে যে আমাদের মেয়েদেরকে অবশ্যই ছেলেদের সমতুল্য অধিকার দিতে হবে, একটুও কম না, আপনি বেশি দিতে পারেন। আমরা যে 10টা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, সেখানে তো আমরা এখানে একটা মডেল থানার কথা বলেছি, সেখানে আমরা নিরাপত্তা চৌকির কথা বলেছি, সেখানে একটা গ্রামের যে সম্প্রীতির কথা বলেছি, আমাদের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পরবর্তী যত মেজার আছে সেগুলো নেওয়ার কথা বলেছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা।
আব্দুল হামিদ, RTV। রাজধানী বাজারে সবজি সহ সব পণ্যের বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। খুচরা বাজারে বেশিরভাগ সবজি 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। মাছ মাংসের বাজারেও নেই স্বস্তি। মধ্যবিত্তদের নাগালের বাইরে যেন চলে যাচ্ছে সব পণ্য। টানা বৃষ্টিতে ফসল নষ্ট, সরবরাহ কম থাকা দাম বাড়ার কারণ বলে দাবি বিক্রেতাদের। তবে এটিকে খোঁড়া অজুহাত মন্তব্য করে মানতে নারাজ ক্রেতারা। সরকারকে দ্রুত বাজার তদারকিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, বাজারে কোন কোন জিনিসের দাম বেশি বেড়েছে আর বিক্রেতারা কি বলছেন? মিতু, আপনাকে একটু জানিয়ে রাখি, সবজির বাজারে আসলে স্বস্তির কোনো খবর আমি দিতে পারছি না। এই ভরা বর্ষা মৌসুমি সবজি কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু সরবরাহ থাকলেও বিভিন্ন অজুহাতে সবজির দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে যেই বেশি দামে বিক্রি হচ্ছিল তার পরবর্তীতে এই সপ্তাহে আরও 10 থেকে 20 টাকা করে দাম বাড়ানোর অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতারা। এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি যে 60 থেকে 80 টাকায় নিচে আসলে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, এবং কিছু কিছু সবজির দাম 100 থেকে 200 টাকা পর্যন্ত পৌঁছেছে। এবং আপনি যদি মোটা থেকে বলতে চাই তাহলে বেগুনের দাম 160 টাকা, 120 টাকা এবং সিম পোকার ভেতে 160 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। যদি দাম কমার কথা বলি তাহলে শুধুমাত্র মরিচের দাম কিছুটা কমেছে, এবং সরকারের বেঁধে দেওয়া দামের পরেও আলুর দাম আসলে বাড়েনি। 25 থেকে 30 টাকায় আলু বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়, সবজির পাশাপাশি শাকের আটিও বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সব ধরনের সবজির দাম কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। সবজির পাশাপাশি গত 2 সপ্তাহে কিন্তু চাল এবং ডালের দামও বৃদ্ধি পেয়েছিল। এই সপ্তাহে চাল ডালের দাম বৃদ্ধি না পেলেও আটার দাম নতুন করে বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সরকারি যে বিপণন সংস্থা আছে ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন, তার যে তথ্য আমরা দেখেছি সেই তথ্য অনুযায়ী গত 1 মাসে চাল ডাল আটাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আশঙ্কাজনক হারে বেড়েছে। এই অবস্থায় ক্রেতারা যেটা বলছেন যে আসলে এই সকল পণ্যের দাম বাড়ায় এই বাজার করা তাদের আসলে সাধ্যের বাইরে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনে আসলে তাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই অবস্থায় তারা সরকারের নজরদারি বাড়ানোর কথা বলছেন। পাশাপাশি যে টিসিবি থেকে বিভিন্ন পণ্য সুলভ মূল্যে ক্রেতাদেরকে পৌঁছে দেওয়া হয়। সেই মাহিন, আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে হিলিতে পেঁয়াজের দাম কেজিতে 3 থেকে 5 টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা কমে 70 টাকা এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি 3 টাকা কমে 62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের সরবরাহ বেশি থাকার কারণে কমতে শুরু করেছে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে আরও দাম কমবে যাবে বলছেন ব্যবসায়ীরা। দেশের 2 জেলায় দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। সিলেটে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে 3 জন। গেল রাতে এয়ারপোর্ট সড়কের লাক্কাতুরা চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের নবাবগঞ্জে ইট ভাঙা মেশিনের গাড়িতে ধাক্কা লেগে রোকন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গেল রাতে উপজেলার শালটি মুরাদপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে অস্তিত্ব সংকটে পড়েছে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের হরিণ। বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে প্রায় তলিয়ে যাচ্ছে এই দ্বীপটি। স্থানীয় বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে উঁচু জায়গায় অবস্থান নিলেও ভেসে যায় বনের হরিণ। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2001 সালে নিঝুম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে সরকার। বর্তমানে দ্বীপটিকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। প্রতি বছর 20,000-এর বেশি মানুষ ছুটে আসেন দ্বীপের সৌন্দর্য দেখতে। এই দ্বীপের প্রধান আকর্ষণ বনের হরিণ। আর একটি শুমারি অনুযায়ী এই দ্বীপে প্রায় 20,000-এর মতো হরিণ রয়েছে, কিন্তু 2 যুগেও হরিণের জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তোলা হয়নি। এতে ঝড় জলোচ্ছ্বাস, খাদ্য সংকট সহ নানা কারণে হ্রাস পাচ্ছে দ্বীপের মায়াবী হরিণের সংখ্যা। জোয়ারের আধিক্যতা বেশি থাকে তখন হরিণের আশ্রয়স্থলগুলা
পানির নিমজ্জিত হয়ে যায়। যখন বড় বন্যা টন্যা বা কাঁঠাল টাড়া হইলে তখন পানি মানে হরিণগুলা বাসি অন্য দেশে চলে যায়। বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে প্রায় তলিয়ে যায় এই দ্বীপের মাঠঘাট। বাসিন্দারা আশ্রয় কেন্দ্র উঁচু জায়গায় অবস্থান নিলেও বনের হরিণ ও গবাদি পশু ভেসে যায়। হরিণগুলো থাকার ভালো কোনো ব্যবস্থা নাই, যে কারণে প্রতি বছর বন্যা এবং জলোচ্ছ্বাসের কারণে হরিণগুলো বিভিন্ন স্তরে চলে যায়। হরিণগুলো হারিয়ে যাচ্ছে এবং প্রায় নিজ দ্বীপে হরিণগুলো বিলুপ্তির পথে। যদিও দ্বীপের হরিণের জন্য বনের মধ্যে বড় বড় কিল্লা তৈরির পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নিঝুম দ্বীপের জন্য একটা ইকোটুরিজম সেন্টার করার প্রকল্প হাতে নিচ্ছি। তার ফলে আশা করা যাচ্ছে যে হরিণের নিরাপদ আবাসস্থল একটা তৈরি করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। পর্যটনে অপার সম্ভাবনাময় নিঝুম দ্বীপের হরিণ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV। চায়ের রাজধানী মৌলভীবাজারে বিক্রি হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর ভেজাল চা। দেশি চা পাতার সঙ্গে ভারতীয় নিম্নমানের চা পাতা মিশিয়ে বাজারজাত করায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি ক্ষুণ্ণ হচ্ছে অঞ্চলটির চা শিল্পের সুনাম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত বাগানি আর চা ব্যবসায়ীরাও। তবে সম্প্রতি অবৈধ এই কর্মকাণ্ড ঠেকাতে অভিযানে নেমেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশে 168টি চা বাগানের মধ্যে 92টি চা বাগান রয়েছে মৌলভীবাজারে। এখানকার চা পাতা দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশেও। তবে সেই সুনাম নষ্ট হতে চলেছে কিছু অসাধু চক্রের কারণে। অবৈধভাবে ভারত থেকে আনা নিম্নমানের চা পাতার সঙ্গে মেশানো হচ্ছে মৌলভীবাজারের চা পাতা, যা বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এছাড়াও একটি চক্র চা পাতার সঙ্গে অন্যান্য গাছের পাতা, কাঠের গুঁড়া আর কেমিক্যাল মিশিয়ে বিষাক্ত চা পাতা তৈরি করছে। কারণ ভারতীয় নিম্নমানের চা আসিয়া বাংলাদেশ চাটারে ধ্বংস করে দেয়। আমি টিরো স্যারকে বলছি, এই মালগুলো যদি স্যার আপনারা যদি না রোখান বা আমাদের সরকারে যদি না রোখায়, তাহলে আমাদের চা শিল্প একদিন ধ্বংস হয়ে যাবে। একটাই দাবি, যদি আসলে এর প্রেক্ষাপটে সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা আসলে খুবই উপকৃত হই। এই অবৈধ কর্মকাণ্ড রোধে অভিযানে নেমেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এই বস্তাগুলো আসলে অবৈধভাবে চোরাই করতে আনা হয় এখানে এনে, এবং এগুলো যদি দেখেন আপনারা চাগুলো আসলে ডাস্ট, একেবারে ওয়েস্ট। এগুলো হচ্ছে অন্য ভালো চায়ের সাথে মিশিয়ে তারা প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করছে। ব্র্যান্ডিং লাইসেন্সিং তাদেরকেও কিন্তু আমরা আইনের আওতায় নিয়েছি। চায়ের গুণগত মান ধরে রাখতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমাদের পার্টিসিপেন্টস প্রায় 40+ এবং এখানে আমরা অ্যানুয়াল কোর্স করি, সেমিনার করি, ট্রেনিং সেশনে আয়োজন করি, এরপর টি টেস্টিং এর আয়োজন করি, শুধু চায়ের মানকে বৃদ্ধি করে। আমরা হোপফুলি যে আমাদের বাংলাদেশের চা কি আমরা টু মেক বাংলাদেশ টি এ রিপিউটেড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এই পর্যায়ে নিয়ে যেতে পারে। চা উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ভেজাল চা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে জেলার চা শিল্প। আব্দুল হামিদ, RTV। তৃতীয়বারের মতো ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা প্রায় 2,500। আহত অবস্থায় আছেন অন্তত 3,500 আফগানিস্তান। এবার বিধ্বস্ত দেশটিতে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে এই ত্রাণ পাঠানো হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুদ্ধ শেষের তাদের নিরাপত্তা দিতে আগ্রহী কোয়ালিশন অব উইলিং এর 35 নেতা। ইউরোপের বড় দেশগুলো ছাড়াও তাদের মধ্যে ছিলেন কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানান, যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য সেখানে সেনা মোতায়েন সম্মতি দিয়েছে 26 দেশ। এছাড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনী পুনর্গঠনের পাশাপাশি শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয় বৈঠকটিতে। যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানি শুল্ক 12.5% কমিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটিতে আরোপিত শুল্ক 15% নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া গাড়ি, ওষুধ সহ প্রায় সব জাপানি পণ্যে এ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে রাজি হয় জাপান। ফলে চুক্তি অনুসারে এ শুল্ক রেয়াতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।